তোমার গলার নেকলেস, কানের দুল, হাতের বালাগুলো খুলে দাও। বাসুর ঘরে বসে স্বামীর মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে আবারও বলল, আজ ঘরে ডাকাত আসতে পারে, কারণ আমাদের এদিকে ইদানিং প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে। তুমি গহনাগুলো খুলে আমাকে দাও, আমি আমার বন্ধুর বাড়িতে রেখে আসি। স্বামীর মুখে ডাকাত শব্দটি শুনে আমি থরথর করে কাঁপতে লাগলাম। ইদানিং ফেসবুক খুললেই চারিদিকে শুধু ডাকাতি, ছিনতাই, লুটপাটের খবর শুনেছি ডাকাতেরা এসে কিছু না পেলে মানুষকে গুলি করে দেয়। আমি যখন ভয়ে কাঁপছিলাম তখন মুন্না আবারও বলল, এত কি ভাবছো, তাড়াতাড়ি দিয়ে দাও, আমি রাত গভীর হওয়ার আগে আমার বন্ধুর বাসায় গিয়ে গহনাগুলো রেখে আসি। শেষ পর্যন্ত স্বামীর জোড়াজুড়িতে আমি বাসর ঘরে বসেই গহনাগুলো খুলে স্বামীর হাতে দিতে লাগলাম। আমার সমস্ত গহনা নেওয়ার পর আমার স্বামী বলল, মা কিংবা ভাবি যদি জিজ্ঞাসা করে গহনাগুলো কোথায়, তুমি বলবে লুকিয়ে রেখেছো। আর এমন কথা শুনে আমি কিছুটা হতবাক হলাম। আড়ষ্ট কণ্ঠে বললাম, ওনাদেরকে কেন মিথ্যা বলতে হবে? আরে পাগলি, বোঝো না, ডাকাতেরা যদি এসে ওনাদেরকে জিজ্ঞাসা করে, ওনারা প্রাণের ভয়ে যদি সত্য কথাটা বলে দেয়, গহনা গেলে তোমার চাপে, ওনাদের তো কোনো ক্ষতি হবে না, তাই মিথ্যা বলতে বলেছি। শেষ পর্যন্ত মুন্না আমার সমস্ত গহনা খুলে নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে গেল। মুন্না আমার সমস্ত গহনা নিয়ে তার বন্ধুদের সাথে দেখা করতে ওর বন্ধু সাইফুলের বাড়ির ছাদে গেল। সাইফুল তখন ছাদে পায়চারি করছিল আর হাতে মোবাইল নিয়ে টিপাটিপি করছিল। মুন্নাকে দেখে সাইফুল বলল, আরে দোস্ত, তুই বাসর না করে আমাদের বাড়িতে চলে এলি, বাসর পরে করা যাবে, ধর এ গহনাগুলো নে, এগুলো বিক্রি করে যে টাকা পাবি সেটা আমার মোবাইলে বিকাশে দিবি। আমি যে তোর থেকে 20,000 টাকা পাই ওটা কেটে রাখিস, তুই তো এবার কোটিপতি হয়ে যাবি। এই গহনাগুলো বিক্রি করলে অনেক টাকা পাবি, সে টাকা দিয়ে অনেকদিন ধরে অনলাইনে জুয়া খেলতে পারবি। আমার অনেকদিন ধরে জুয়া খেলার দরকার নেই, এবার যদি অনলাইনে জুয়া খেলে কিছু টাকা পাই তাহলে আগে কিছু দেনা শোধ করতে হবে, কারণ অনলাইনে জুয়া খেলে আমার অনেক টাকা দেনা হয়ে গেছে। রাস্তায় বের হলেই পাওনাদাররা ঘিরে ধরে। আরে দোস্ত, আমার মনে হচ্ছে এবার তুই অনলাইন ক্যাসিনোতে বাজিমাত করতে পারবি। আমার চোখে দেখা অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলে অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা দোস্ত, তুই এবার আমার মোবাইলে যে অনলাইন ক্যাসিনোর অ্যাপস খুলে দিয়েছিস সেটা ঠিক আছে তো? মুন্নার কথা শুনে ওর বন্ধু সাইফুল বলল, দোস্ত, আমরা আগে আইপিএল কিংবা বিপিএল এ বাজি ধরতাম, যেটার এজেন্টের হদিস আমি জানতাম না, তবে এবার যে অ্যাপস আমি ডাউনলোড করেছি সেই ক্যাসিনোর এজেন্ট আমার পরিচিত, এমনকি আমি ওনার অফিস পর্যন্ত চিনি। কাল খেলা শুরু করার আগে আমাকে একবার তাদের অফিসে নিয়ে যাস। ঠিক আছে, তুই সরাসরি এজেন্টের সাথে কথা বলেই টাকা ইনভেস্ট করতে পারবি। তাহলে আমি এখন আসি, বাসর ঘরে নতুন বউ রেখে এসেছি। বলেই মুন্না গহনাগুলো সাইফুলের কাছে রেখে বাসর ঘরের উদ্দেশ্যে চলে আসলো। পরদিন সকালবেলা মুন্না তড়িঘড়ি করে বাসা থেকে বের হচ্ছিল। এমন সময় আমার শাশুড়ি এসে বলল, কিরে মুন্না, এমন সাত সকালে কোথায় যাচ্ছিস? মা, আমার একটা জরুরি কাজ আছে, গতকাল তোর বিয়ে হয়েছে, আজ তোর এমন কি জরুরি কাজ পড়েছে? সব কথা কি তোমাদেরকে বলতে পারবো? মুন্নার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি কিছুটা চিন্তিত হয়ে গেল, তাই পাল্টা প্রশ্ন করলো, তুই কি আবারও পুরনো কাজ শুরু করেছিস? মায়ের কথা শুনে মুন্না কিছুটা বিচলিত হলো, কাপা কাপা গলায় বলল, আমি আবারও সেই কাজ করার জন্য টাকা কোথায় পাবো? দেখ, আমাকে মিথ্যা বলবি না, সত্যি বলছি মা, আমি ওসব ছেড়ে দিয়েছি। তোর মোবাইল কই? মুন্না তখন হতচকিত হয়ে বলল, মোবাইল? আমি তো অ্যান্ড্রয়েড মোবাইল আগেই বিক্রি করে দিয়েছি, এই দেখো, এখন আমার কাছে একটা বাটন মোবাইল ছাড়া আর কোনো মোবাইল নেই। বলেই পকেট থেকে একটা বাটন মোবাইল বের করে মাকে দেখালো। মহিলা মানুষ সবকিছু সহজেই বিশ্বাস করে, তাহলে মা হলে তো কথাই নেই, কারণ প্রতিটি মাই তার সন্তানকে বিশ্বাস করে, যেমনটি বিশ্বাস করেছে আমার শাশুড়ি। তাই ছেলেকে আর বাধা দিল না। মুন্নাও ঘর থেকে বের হয়ে গেল। মুন্না বের হওয়ার পর আমার শাশুড়ি ডাইনিং রুমের দিকে আসলেন। আমি তখন মুন্নার নাস্তা করে যাওয়া প্লেটগুলো গোছাচ্ছিলাম। আমার শাশুড়ি এসে বলল, বৌমা, তুমি এত সাত সকালে উঠতে গেলে কেন? আমি নম্র গলায় বললাম, আপনার ছেলের নাকি জরুরি কাজ আছে, তাই ওনাকে নাস্তা করে দেওয়ার জন্য উঠেছি মা। এর মধ্যে আমার শাশুড়ির চোখ পড়ল আমার গলা ও কানের দিকে। আমার শাশুড়ি অবাক হয়ে প্রশ্ন করলো, বৌমা, তোমার হাত কান খালি কেন? তোমার গহনাগুলো কই? আমার হঠাৎ মনে পড়ল বাসর ঘরে মুন্নার নিষেধ করার কথা, তাই আমি কাপা কাপা গলায় বললাম, আছে তো মা। আছে মানে কোথায় আছে? মুন্না আমাকে নিষেধ করেছিল কোথায় আছে সেটা যেন কাউকে না বলি, তাই আমি শাশুড়িকে মিথ্যা বললাম, মা, এখানে নাকি প্রচুর পরিমাণ ডাকাতি হয়, তাই ওই গহনাগুলো খুলে আমি লুকিয়ে রেখেছি। আমার মুখে ডাকাতের কথা শুনে আমার শাশুড়ি বলল, এখানে ডাকাতি হয়? সে কথা তোমাকে কে বলেছে? আপনার ছেলে। আমার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি চমকে উঠলেন আর বললেন, আমার বিয়ের পর থেকে কখনো এখানে একটা চুরি হওয়ার খবর পর্যন্ত আমার জানা নেই, সে এখানে ডাকাত পেল কোথা থেকে? শাশুড়ির কাছে এমন কথা শুনে আমি অবাক হলাম। সত্য কথা বলতে এই প্রথম একটা ধাক্কা খেলাম। ছেলে এবং মায়ের কথার মিল খুঁজে পেলাম না। আমার কেন জানি সন্দেহ হতে লাগলো, তাহলে মুন্না আমার সাথে মিথ্যা কথা বললো কেন? আমাকে টেনশন করতে দেখে আমার শাশুড়ি বলল, সত্যি করে বলো তো বৌমা, গহনাগুলোকে তুমি লুকিয়ে রেখেছো নাকি মুন্নার হাতে দিয়েছো? আমার শাশুড়ি মায়ের চোখের ভাষা দেখে আমি বুঝতে পেরেছি আমার স্বামীর জীবনে একটা মারাত্মক অতীত রয়েছে। সে কি মাদকাসক্ত? শুনেছি যারা মাদকাসক্ত হয় তারা মায়ের কানে সোনা পর্যন্ত চুরি করে। আমার শাশুড়িকে প্রশ্নটা করতে খুব ইচ্ছা করছিল, কিন্তু আজ বিয়ের দ্বিতীয় দিন বলে প্রশ্নটা আমি করতে পারলাম না। আমাকে চুপচাপ
চুপচাপ থাকতে দেখে শাশুড়ি মা আমার হাতটি ধরে ওনার মাথার উপর রেখে বলল, বৌমা আমার কাছে মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো তোমার গহনাগুলো কোথায় রেখেছো। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে শাশুড়ি মাকে সত্য কথাটা বলে দেই। ওদিকে মুন্না এবং তার বন্ধু সাইফুল একটা অফিসে গেলেন। এই অফিসটা হচ্ছে অনলাইন জুয়ার এজেন্ট রাজু ভাইয়ের অফিস। রাজু ভাই অফিসে বসে ল্যাপটপে কি যেন করছিল। এমন সময় সাইফুল এবং মুন্না অফিসে প্রবেশ করে রাজু ভাইকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম বড় ভাই। রাজু মুন্না এবং সাইফুলের দিকে তাকিয়ে সালামের জবাব দিতে দিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আর অনলাইন স্পেশালিস্ট সাইফুল যে, এসো এসো বসো। সাইফুল ও মুন্না ওনার পাশে রাখা চেয়ারে বসলেন। তারপর রাজু বলল, তো সাইফুল উনি কে? ভাইয়া ও আমার বন্ধু, ওর নাম মুন্না। আপনাকে বলেছি না আমাদের অনলাইন জুয়ার অ্যাপসে আজ একজন অনেকগুলো টাকা ইনভেস্ট করবে, এই হচ্ছে আমার সেই ভাগ্যবান বন্ধু। সাথে সাথে মুন্না বলল, ভাই আমাকে ভাগ্যবান বলিস না, আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা হারিয়েছি। এখন অনলাইন জুয়া বলতে আমার বিশ্বাস হয় না, তারপরেও তুই যখন বলেছিস এই ক্যাসিনোর এজেন্ট আমি সরাসরি দেখব, তাই বিশ্বাস করে টাকা ইনভেস্ট করতে এসেছি। সাথে সাথে মুন্নার কাছ থেকে কথা কেড়ে নিয়ে এজেন্ট রাজু বলল, ভাই অন্য অ্যাপসের গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট আমি যে অ্যাপসের এজেন্ট নিয়েছি সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আমাদের এই অ্যাপসের অ্যাম্বাসিডার হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় টিকটকার, ফেসবুক এবং ইউটিউবার। সাধারণত আপনারা যাদেরকে চেনেন অনলাইনে যারা ভাইরাল, তারাই হচ্ছে আমাদের এই অ্যাপসের অ্যাম্বাসিডর। সুতরাং এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। মুন্না তখন বলল, ভাই আমরা যে অনলাইনে টাকাগুলো দিয়ে খেলবো সেখানে মনে করেন আমি 50,000 টাকা খেলে 1.5 লক্ষ টাকা পেয়েছি, আপনারা বাকি 1 লক্ষ টাকা আমাকে দিবেন কিভাবে? প্রশ্নটা শুনে এজেন্ট রাজুও হাসতে লাগলো। এক পর্যায়ে বলল, আরে ভাই হাজার হাজার মানুষ আমাদের অ্যাপসে প্রতিনিয়ত জুয়া খেলছে, মনে করেন 10 জনে জুয়া খেলছে, ওখানে তো 10 জনই জিতবে না, হয়তোবা জিতবে 4 জন, না হয় 5 জন। আমরা সৌভাগ্যবান 5 জনকে খেলার 5 জনের টাকাটা দিয়ে দেই, তার মানে এখানে টাকাটা বাতাসের মতো ঘুরতে থাকে, কখনো আপনি পেলেন আবার কখনো সাইফুল পেল। মূল কথা হচ্ছে ভাগ্য দিয়ে খেলতে যারা ভালোবাসে তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্যাসিনোর অ্যাপস। আর তাছাড়া আমাদের এই অ্যাপসের যে মূল মালিক উনি 10,000 কোটি টাকা এই ক্যাসিনোতে ইনভেস্ট করে রেখেছেন। যেহেতু এটা নতুন চালু হওয়া একটা অ্যাপস, সেহেতু এখানে লস হওয়ার কোনো কারণ নেই। যে কোনো অ্যাপস প্রথম প্রথম টাকা ইনভেস্ট করে, যখন প্রচুর পরিমাণ গ্রাহকেরা টাকা ইনভেস্ট করে তখন ওনারা লাভের চিন্তা করে। তাই আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এক্ষুনি আমাদের অ্যাপসে ইনভেস্ট করুন এবং নীরবে বসে বিটকয়েন মারতে থাকুন। আর সবচাইতে বড় গ্যারান্টি হচ্ছে আমরা যদি ভুলভাল অ্যাপস নিয়ে আসতাম তাহলে কি আমি এখানে অফিস নিয়ে বসতাম? আপনি সারাদিন অনলাইনে জুয়া খেলবেন, সন্ধ্যার সময় এসে আমার নাম্বারে বিটকয়েন ট্রান্সফার করে দিয়ে নগদ টাকা নিয়ে যাবেন। সুতরাং এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই। ওনার কাছ থেকে কথা কেড়ে নিয়ে সাইফুল বলল, দোস্ত আমিও 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, আশা করি তোর টাকা এবার লস হবে না। যেহেতু এই অ্যাপসের মালিক স্বয়ং আমাদের সামনে বসা, সুতরাং এখানে প্রতারিত হওয়ার সুযোগ নেই। যা আছে কপালে, শেষ চেষ্টা করে এই অ্যাপসে ইনভেস্ট করে ফেল। শেষ পর্যন্ত দুজনের প্রলোভনে পড়ে মুন্না গহনা বিক্রির সব টাকা রাজুর হাতে তুলে দিল। রাজু টাকাগুলো নিয়ে বলল, আমি এক্ষুনি আমার ল্যাপটপ থেকে 2.5 লক্ষ টাকার বিটকয়েন আপনার নাম্বারে দিয়ে দিচ্ছি, আর আপনি নির্জন স্থানে গিয়ে মোবাইল নিয়ে বিটকয়েন মারতে থাকেন। আর একটা কথা, পারলে বাজার থেকে একটা ভালো পাওয়ার ব্যাংক নিয়ে নিবেন। মুন্না বলল, পাওয়ার ব্যাংক কেন নিতে হবে? সাইফুল বলল, আরে দোস্ত সহজ কথাটা বুঝলি না? মনে কর সারা দিন মোবাইলে জুয়া খেলতে খেলতে তোর মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে যাবে, মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে তুই খেলবি কিভাবে? তাই পাওয়ার ব্যাংক থাকলে মোবাইলের সাথে লাগিয়ে দিনরাত 24 ঘন্টা খেলতে পারবি। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি আর আমার শাশুড়ি মুন্নার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিলাম। আজ সারাদিন মুন্না ঘরে আসেনি। আমরা অনেকগুলো কল দিয়েছিলাম, বারবার সে মোবাইলের লাইন কেটে দিয়েছে। আমার শাশুড়ি সব কথা শুনে আমাকে বলে দিয়েছে মুন্না অনলাইন জুয়ায় আসক্ত। কিছুক্ষণ পরে কলিং বেলের শব্দ শুনে আমরা বউ শাশুড়ি দৌড়ে গেলাম। দরজা খুলতেই মুন্না ঢুকে বলল, ইভা আমাকে তাড়াতাড়ি ভাত দাও, ভাত খেয়ে আমাকে এক্ষুনি বের হতে হবে। আমার শাশুড়ি বলল, তার আগে বল তুই বৌমার গহনাগুলো কোথায় নিয়ে গেছিস? কথাটা শুনে মুন্না চমকে উঠল। মুন্না থতমত খেয়ে গেল। মুন্নাকে চুপ থাকতে দেখে আমার শাশুড়ি আবার বলল, কি হলো জবাব দে, বৌমার গহনা কোথায় নিয়ে গেছিস? একটা ব্যবসায় ইনভেস্ট করেছি। সাথে সাথে আমার শাশুড়ি একটা চট দিয়ে বলল, তুই আবারও অনলাইনে জুয়া খেলছিস? ছি মুন্না ছি, তোর লজ্জা করে না নতুন বউয়ের গহনা বিক্রি করে অনলাইনে জুয়া খেলতে? মুন্না কোনো প্রশ্নের জবাব দিতে পারল না। আমার শাশুড়ি আবার বলল, এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা, যতদিন বউয়ের গহনা এনে দিতে না পারবি ততদিন তুই এই ঘরে প্রবেশ করবি না, বলে মুন্নাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। মুন্না যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন লক্ষ্য করলো সাইফুল রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে অনলাইন জুয়া খেলছে। মুন্না কাছে গিয়ে বলল, দোস্ত সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মা জেনে গেছে আমি নতুন বউয়ের গহনা বিক্রি করে অনলাইনে জুয়া
খেলছি। এখন মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন যেভাবেই হোক আমার বিটকয়েনগুলো ফেরত দিয়ে আমার অন্তত কিছু টাকা নিয়ে দে, আমি বউয়ের কিছু গহনা ফেরত এনে দেই। এখন তোর মোবাইলে আর কত টাকা জমা আছে? 2.5 লক্ষ টাকার মধ্যে আজ 80,000 টাকা হারিয়ে ফেলেছি। এখনো 1,70,000 টাকার বিটকয়েন আছে। তাহলে রাজু ভাইয়ের অফিসে চল, এক্ষুনি তোকে 1,70,000 টাকা বের করে দিচ্ছি। বলেই দুজনে রাজু সাহেবের অফিসের দিকে চলে গেল। রাজু সাহেবের অফিসে এসে দেখলেন একজন হুজুর প্রকৃতির লোক অফিসের টেবিল পরিষ্কার করছে। সাইফুল আর মুন্না ঢুকলো। সাইফুল বলল, হুজুরও কি অনলাইনে এই খেলা শুরু করেছেন নাকি? কথাটা শুনে হুজুর লোকটি বলল, কি খেলার কথা বলছেন ভাই? সাইফুল বলল, আচ্ছা বাদ দিন, রাজু ভাই কই? রাজু ভাইকে একটু ডাকুন। হুজুর ছেলেটি বলল, কোন রাজু? হুজুরের মুখে এমন কথা শুনে মুন্না এবং সাইফুল একজন আরেকজনের মুখের দিকে তাকালো। তারপর মুন্না বলল, এই অফিসের মালিক রাজু চৌধুরী। তখন হুজুর বলল, আরে ভাই, এখন এই অফিসের মালিক আমি। আগের যিনি মালিক ছিল উনি আমাকে এই অফিসের আসবাবপত্র সহ সবকিছু অল্প টাকায় বিক্রি করে বিদেশে চলে গেছেন। আমি আজ এই অফিসটা নিয়েছি, এখানে কাজী অফিস বানাবো। কথাটা শুনেই মুন্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুন্না সাইফুলের দিকে তাকিয়ে আছে। সাইফুল বলল, টেনশন করিস না, আমি এক্ষুনি রাজু ভাইয়ের মোবাইলে কল দিচ্ছি। মনে হচ্ছে রাজু ভাই অফিস ছেড়ে অন্য কোথাও ভালো একটা অফিস নিয়েছে। বলে সাইফুল পকেট থেকে মোবাইলটা বের করলো। মোবাইল বের করে রাজুকে কল দিতে লাগলো, কিন্তু যতবারই কল দিচ্ছে ততবারই ওর মোবাইল বন্ধ পাচ্ছে। শেষ পর্যন্ত মুন্না আর সাইফুলের বুঝতে বাকি রইল না ওরা যে এবারও অনলাইনে প্রতারণার ফাঁদে পড়েছে। সাথে সাথে মুন্না সাইফুলের কলার চেপে ধরে বলল, আমি তোর কথা বিশ্বাস করে নতুন বইয়ের গহনা এনে তোর হাতে দিয়েছি, আমি এক্ষুনি তোকে পুলিশে দিব। বলে সাইফুলের কলার চেপে ধরে টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল। থানায় ডিউটি অফিসার বসে মামলার ফাইল চেক করছিল। এমন সময় ওদেরকে ঢুকতে দেখে বলল, কি ব্যাপার, তুমি ওর কলার চেপে ধরে আছো কেন? স্যার, আমি এই প্রতারকের নামে মামলা করব। সমস্যা কি? তারপর মুন্না অনলাইনে জুয়া খেলার সমস্ত কথা অফিসারকে বলতে লাগলেন এবং সাইফুলের প্রলোভনে পড়ে যে সে আবারও অনলাইনে জুয়া খেলা শুরু করেছিল সে কথা বলতে লাগলেন। সব কথা শোনার পর ডিউটি অফিসার বলল, এখন মাদকের চেয়ে মারাত্মক নেশা হচ্ছে অনলাইনে জুয়া খেলা। আজ আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমার একটা জিনিস মাথায় আসে না, একটা মানুষ কতটা বোকা হলে মোবাইলের একটা অ্যাপসে জুয়া খেলে? তোমাদের মাথায় কি এটা আসে না এই অ্যাপসটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে? তখন তোমরা তোমাদের ইনভেস্টকৃত টাকা কোথা থেকে পাবে? তোমরা কেন বুঝতে পারো না এ সমস্ত অনলাইন জুয়ার কোনো ভিত্তি নেই? বড়ই আফসোসের বিষয়, আমাদের বাঙালিরা খুবই লোভী প্রকৃতির হয়, আর এই লোভী মন মানসিকতার সুযোগটা নেয় বাহিরের দেশের কিছু দুষ্টু লোকজন, যার সাথে কিছু দেশীয় দোসর জড়িত। সরকার অনলাইন জুয়া বন্ধে বদ্ধপরিকর, কিন্তু ক্যাসিনো সম্রাটরা নিত্য নতুন অ্যাপস তৈরি করে একের পর এক ফাঁদ পেতে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা। আর তাদের এই কুকর্মে সহযোগিতা করছে আমাদের দেশের কিছু জনপ্রিয় টিকটকার, ফেসবুকার ও ইউটিউবার, যাদের চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এই অনলাইন জুয়া মাদকের চাইতেও বেশি ক্ষতিকর। শেষ পর্যন্ত সাইফুলকে পুলিশের হাতে তুলে দিয়ে মুন্না রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে ভাবছে, জীবনে কত বড় ভুল না করেছি। হ্যালো ভিউয়ার্স, অনলাইন জুয়ার মতো মারাত্মক ব্যাধি আমাদের এই সমাজকে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে। তাই আপনার ভাই কিংবা আত্মীয় স্বজন যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ওদের প্রতি নজর দিন, চেক করে দেখুন ওরা কি এরকম অনলাইন জুয়ায় আসক্ত কিনা। মনে রাখবেন, এই অনলাইন জুয়া মাদকের চাইতে বেশি ক্ষতিকর, যার কারণে ধ্বংস হচ্ছে দেশের অর্থনীতি, পঙ্গু হচ্ছে সমাজ ব্যবস্থা। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে সচেতন করার জন্য এক্ষুনি গল্পটি আপনার ফেসবুকে শেয়ার দিন। ধন্যবাদ।